স্টিল ক্যালকুলেশন পার্টে আমরা কালকে ফর্মুলাটা দেখছিলাম স্টিল ক্যালকুলেশনের জন্য KST equal to M divided by FS JD D মানে ইফেক্টিভ ডেপথ Z ভ্যালু ক্যালকুলেশন করছিলাম FS হলো অ্যালোয়েবল shear stress of steel স্টিলের জন্য S কংক্রিট হলে লেখা থাকতো FC M মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এটা আগেই ক্যালকুলেশন করা হয়েছিল এই ধাপ পর্যন্ত কালকে শেষ করছিলাম আজকে পরবর্তী ধাপে আসি এই ধাপে আমার রড লাগবে মেইন রড আর ক্র্যাঙ্ক রড কয়টা আমি দেব এক্স্যাক্টলি এই জিনিসটা এখন আমি ক্যালকুলেশন করব আমার নিউট্রাল এক্সিস থাকে ইফেক্টিভ ডেপথ পার্ট এইটুকু পার্টকে কালকে দেখছিলাম কভারের ঠিক উপর পর্যন্ত পার্টটুকুতে বলা হয় ইফেক্টিভ ডেপথ পার্ট এই ইফেক্টিভ ডেপথ পার্টের মাঝের অংশটাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস আর নিউট্রাল এক্সিসের উপরের অংশটুকুকে বলা হচ্ছে কম্প্রেসিভ জোন একদম আপার সারফেস পর্যন্ত চলে যাবে এটা আর নিচের অংশটাকে নিউট্রাল এক্সিসের ঠিক নিচের অংশটাকে বলা হচ্ছে টেনসাইল জোন যেটা কভারের ঠিক উপরে আছে এই টেনসাইল জোনে আমি টোটালি দুইটা রড দেব দুই টাইপের রড দেব একটা মেইন রড দেব আর একটা ক্র্যাঙ্ক রড দেব আর কম্প্রেসিভ পার্টটাতে আমি দেব নমিনাল রড অর্থাৎ এই জিনিসটাকে আমি উল্টিও দেখাতে পারি আবার এই জিনিসটাকে আমি সোজাসুজিও দেখাতে পারি মানে এই চিত্রটাকে অনেক সময় আবার এইভাবে উল্টিও আঁকা হয় এই জিনিসটা এই টাইপের ম্যাথ স্যার ক্লাসে করায় নাই তাই এই ধাপে আগাইতেছি না যদি স্যার বললে তাইলে এই টাইপের ম্যাথ করে দেখবো স্যারের যে টাইপটা করেছিল এই ধাপে হলো এই ধরনের চিত্র আসে তো আমি টেনসাইল জন্য রড দিব দুই টাইপের একটা মেইন রড ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয় এটা কালকেই দেখছি নেগেটিভ মোমেন্টকে আমি যদি প্রতিরোধ করতে চাই এই নেগেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য আমি দেব ক্র্যাঙ্ক রড আর পজিটিভ মোমেন্ট প্রতিরোধের জন্য আমার আছে মেইন রড আর ক্র্যাঙ্ক রডকে আঘাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ কোনাকুনি আমার যে রড মানে ভীমের উপর যে টানগুলা পড়বে এই কোনাকুনি টানগুলা সরাসরি এসে পড়বে ক্র্যাঙ্ক রডের উপর তো ক্র্যাঙ্ক রড গুলা যাতে কোনাকুনি টান থেকে অর্থাৎ কোনাকুনি যে শেয়ার গুলো আসবে অর্থাৎ কর্নার দিকে যে শেয়ার গুলো আসে এইগুলা যাতে ক্র্যাঙ্ক রডের উপর না পড়ে এইটার জন্য আমি এখানে স্টিরাপ দিয়ে দিই স্টিরাপ মেইন কাজ করে ক্র্যাঙ্ক রডকে আঘাত থেকে রক্ষা করে এবং কোনাকুনি যে শেয়ার গুলো আসে সেই শেয়ার গুলাকে প্রতিরোধ করার কাজ করে থাকে এই স্টিরাপ তো এখন কিভাবে আমি বুঝবো কয়টা ক্র্যাঙ্ক রড দেব আর কয়টা মেইন রড দেব এইটাই মেইনলি এই স্টিল ক্যালকুলেশন পার্টে আমি ক্যালকুলেশন করব আর প্রতিটা অঙ্কে আমাকে নমিনাল রড দিতে হবে দুইটা 4 সুতা যদি নমিনাল রড লাগে তাহলে আমার দুইটা 4 সুতা নমিনাল রড দিতে হবে জয়দীপ কোনো কোয়েশ্চন জয়দীপ হ্যাঁ শুনতেছি আমি নমিনাল রডের তাহলে কাজ কি নমিনাল রডটা দেওয়া হয় কম্প্রেসিভ জোনে অর্থাৎ কম্প্রেসিভ যে স্ট্রেস গুলো পড়বে সে এইটাকে প্রতিরোধ করবে এই নমিনাল রডটা এই জন্য নমিনাল রডটা ঠিক উপরে থাকে একদম কর্নারে দুইটা এই কর্নারে অর্থাৎ দুইটা নমিনাল রড দিতে হয় আর টেনসাইল জোনে আমার মেইন রড আর ক্র্যাঙ্ক রডটা থাকে বুঝছি তাইলে এখানে কয়টা সংখ্যায় থাকবে এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে দেখি এখন এরিয়া অফ
স্টিল আসলো, সাপোজ ধরলাম স্যারের একটা মান দিয়ে বললি শীটের মধ্যে আছে 1.87, এইটাকে আমি জাস্ট ধরতেছি এই যে স্টিল ক্যালকুলেশনে 2 নাম্বার এক্সাম্পল যেটা, এইটাতে আসতেছিল এরিয়া অফ স্টিল 1.7 ইঞ্চি স্কয়ার, 1.87 ইঞ্চি স্কয়ার। এটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে। এখন আমাকে রড এমন ভাবে দিতে হবে যেন এই ভ্যালুটা 1.87 এর সমান হবে অথবা এর থেকে 2-3 মানে এর থেকে কিছুটা বেশি হবে, অর্থাৎ 1.34 1.94 হলেও প্রবলেম নাই বা 1.93 হলেও প্রবলেম নাই, কিন্তু এই ভ্যালুটা যেন আমি যেভাবে রডগুলা দিব, অর্থাৎ এই রডগুলার যদি আমি এরিয়া ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার পর যে আনসারটা আসবে এই আনসারটা যেন কোনো অবস্থায় এই যে এরিয়া অফ স্টিলের যে ভ্যালুটা আসবে এইটার যেন কম না হয়, যদি কম হয় তাহলে রড সংখ্যা বৃদ্ধি করে সেই জিনিসটাকে ঠিক করে নিতে হবে। এখন আমি টেনসাইল জোনটাতে রড চাইলে আমি এক লেয়ারেও দিতে পারি, অর্থাৎ এক লেয়ার বলতে আমার যে মেইন রডটাকে স্ট্রেইট রডও বলে, স্ট্রেইট রড, আচ্ছা বানান হয় না, স্ট্রেইট রড প্লাস ক্যাং রড একসাথে 2 লেয়ার একসাথে 1 লেয়ার করে ফেলবো, মানে আমি চিত্রটাতে একসাথে আমি স্ট্রেইট রড আর ক্যাং রড দিতে পারি। আবার আরেকভাবেও দিতে পারি, টেনসাইল জোনে নিচে আমি দিলাম স্ট্রেইট রড গুলা, মানে নিচের লেয়ারে থাকলো আমার স্ট্রেইট রড বা মেইন রড গুলা, আর উপরের লেয়ারে থাকবে আমার ক্যাং রড গুলা। অর্থাৎ এইরকম যদি কখনো দেখা যায় উপরের চিত্রে 2টা রড আর নিচের চিত্রে আরেকটা মানে কয়েকটা রড আছে, হতে পারে 3টা বা 4টা, তাহলে নিচের লেয়ারটাকে আমি বলবো স্ট্রেইট রড বা মেইন রডের লেয়ার, আর উপরের লেয়ারটাকে বলবো আমি ক্রেন রডের লেয়ার। এখন এইটা নিজের ইচ্ছাধীন, আমি চাইলে 2 লেয়ারেও রড দিতে পারি, চাইলে 1 লেয়ারেও রড দিতে পারি। তাই এই শীটের মধ্যে একটা লাইন স্পষ্ট লেখা আছে, the area can be made up using one or more layer of rod whichever is practical, মানে প্র্যাকটিক্যালি বুঝে নিতে হবে এইটা কয় লেয়ার দেব, এটা চাইলে 1 লেয়ারও দেওয়া যায়, চাইলে 2 লেয়ারও দেওয়া যায়, কিন্তু 1 লেয়ারে রড দিতে গেলে 1 লেয়ারে রড দিতে গেলে সব সময় লক্ষ্য রাখতে হবে এটা যেন 6 সুতায় যায়। 1 লেয়ারে গেলে রড গুলা ভারী হবে বেশি, আর 2 লেয়ারে গেলে আমি চাইলে একটা লেয়ার ভারী করে দেব আর আরেকটা লেয়ার কিছুটা হালকা থাকবে, অর্থাৎ একটা লেয়ার যদি আমি 6 সুতা দেই তাহলে আরেকটা লেয়ারে গিয়ে আমি 5 সুতা দিতে পারবো, অর্থাৎ এটা নিজের ইচ্ছাধীন, আমি চাইলে 1 লেয়ারেও রড দিতে পারি, চাইলে আমি 2 লেয়ারেও দিতে পারি। তাইলে এখন আমার টার্গেট হলো দেখি কিভাবে 1.87 কে আমি অতিক্রম করতে পারি। আমি দেখলাম 2 লেয়ারে আমি রড দিতে পারবো, 1 লেয়ারেও দিতে পারবো, তো আমি ফার্স্ট করব 2 লেয়ার দিয়ে। দুই লেয়ারে আমার রড থাকতে হবে 6 সুতা আর 5 সুতা। ক্রেন রড সংখ্যায় দেওয়া হয় সাধারণত 2টা, অর্থাৎ আমি 5 সুতার ক্রেন রড দিব সংখ্যায় 2টা। এখন আমি জানি না 6 সুতার মেইন রড কয়টা দিব, সেইটা আমি এখন জানতেছি না, তো এইটা এখন আগে বের করব। এইটা বের করার আগে আমি ফার্স্টে ক্রেন রডের ক্ষেত্রফলটা বের করে নেই। আমি জানি ক্রেন রড 2টা দিতে হবে, সেটা হবে 5 সুতার, ক্রেন রড সাধারণত 2টা দেওয়া হয়।
আর মেইন রোড কয়টা এইটা এখন জানি না, তো এইটা আগে বের করি। তাহলে ফার্স্টে আমি ক্র্যাঙ্ক রোডের ক্ষেত্রফলটা বের করে নিতেছি। ক্র্যাঙ্ক রোড নিতেছি 2টা, π/4 ইন্টু সুতা স্কয়ার। সুতা মানে হলো ডায়াটা, সুতা ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার। এইটুকুর ক্ষেত্রফল কত আসে? আমার সামনে ক্যালকুলেটর নাই। সরি, সুতা স্কয়ার কিনা সুতা? আচ্ছা, এই পার্টের ইয়োটা কত আসে? π/4 ইন্টু সুতা বাই 8। এইটা সুতা বাই 8 করলে কত আসে, আর সুতা বাই 8 স্কয়ার করলে কত আসে? এই দুইটা একটু ভ্যালু আমাকে কেউ বললে ভালো হয়। স্কয়ার ছাড়া আসে 0.98, 2 ইন্টু π/4 ইন্টু 5/8। 5/8। আর যদি স্কয়ার করি তাইলে কত আসে? আচ্ছা দাঁড়া, স্কয়ার করলে আসে 0.61। 0.61। হ্যাঁ তাইলে ওইটাই ঠিক আছে। স্কয়ার 0.61 মানে দুইটা করলে একসাথে 2 দিয়ে গুণ করলে ঠিক আছে 0.61ই হবে। রাইট, সুতা স্কয়ার করতে হবে 0.61, অর্থাৎ সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার। অর্থাৎ আমরা জানি কি রডটা হয় গোলাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো π/4 ডি স্কয়ার। তো ডি স্কয়ার মানে হলো ডায়া, রডের ডায়া হয় সুতা বাই 8। তাহলে সুতা বাই 8 কে যদি আমি স্কয়ার করি মানে ডি স্কয়ার করতেছি, তাইলে আমি পাবো 0.61 যেটা ওর বের হয়েছিল। আর 2 মানে হলো কয়টা আমি রড নিতেছি। ওইটা সূত্রটা আগে বলছিলাম কলাম পার্টে, যে n ইন্টু π/4 ইন্টু সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার। অর্থাৎ n দিয়ে বোঝায় আমি কয়টা রড নিতেছি। এইখানে আমি রড নিতেছি 2টা, 5 সুতার রড, তাই এখানে আসতেছে 0.61। এখন আমি ক্র্যাঙ্ক রডের পার্টটা বের করছি, ক্ষেত্রফল। এখন আমার বাকি আছে আরো কতটুকু ক্ষেত্রফল? জয়দীপ, এটা কোন সূত্র? n ইন্টু π/4 ইন্টু সুতা বাই 8? এটা স্যার সূত্র বলে নাই, এইটা শীটেও নাই। এটা আমি যার কাছ, যে আঙ্কেলের কাছ থেকে এটা বুঝছিলাম উনি বলছিল ওরা প্র্যাকটিক্যালি এইভাবে বের করে। এইটা দিয়ে ম্যাক্সিমাম কিছু হয়, কারণ কলাম পার্টও এই সূত্র দিয়েছিল, স্টিয়ার যখন পড়ায় এইগুলো তো এই সূত্র দিয়ে হয়েছে। তো n ইন্টু π/4 আসছে, তাহলে একটা পার্টের আমার ক্ষেত্রফল হয়ে গেছে। এখন আমার 0.61, তাহলে 1.87 থেকে মাইনাস যদি করি আমি 0.61, তাহলে আমার বাকি থাকবে প্রায় 87। এই দিক থেকে আসলো 1.26। 1.26। এখন আমার টার্গেট থাকবে এই 1.26 কে কভার করতে হবে। তাহলে 1.26 কে কভার করতে যদি আমি যাই, তাহলে আমি দেখি 6 সুতার রড নিব। কয়টা নিব এইটা বের করার সূত্র হলো কয়টি রড নিব। এইটা বের করার সূত্রটা হলো AST ডিভাইডেড বাই π/4 ইন্টু সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার। অর্থাৎ রডের ক্ষেত্রফলকে আমি যদি এরিয়া অফ স্টিল, অর্থাৎ আমার বাকি এরিয়া আছে 1.26, 1.26 কে যদি আমি π/4 ইন্টু সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার করি, তাহলে আমি পেয়ে যাব কয়টা আমার 6 সুতার মেইন রড দিতে হবে। কারণ মেইন রড সাধারণত 6 সুতার দেওয়া হয়, মেইন রডটা একটু ভারী হতে হয়।
তাইলে এটা কত আসে 1.26 কে যদি π/4 ইনটু সুতা ডিভাইডেড বাই সুতা মানে হলো 6 সুতা নিতেছি তাহলে 6/8 স্কয়ার করলে কত আসে 1.87 2.85 তাহলে 2.85 দেওয়া যাবে না পূর্ণ সংখ্যায় রড দিতে হয় রড কিন্তু আধা দিতে দেওয়া যায় না তাই 3টা দিতে হবে এখন স্যারের শীটে গেল আমি দেখব 3টাই মেইন রড আর 3টা ক্র্যাঙ্ক রড এক্সাম্পল 2 এর মেতে যদি আমি 2 লেয়ারে রড দিতে চাই তাহলে কিন্তু আমি এখন বের করে ফেলছি 3টা আমার মেইন রড দিতে হবে অর্থাৎ নিচের লেয়ারটাতে আর ক্র্যাঙ্ক রড 2টা নেব এটা একটা ফিক্স করা যায় ক্র্যাঙ্ক রড সাধারণত 2টা নিতে হয় তাহলে ওই 2টা উপরের লেয়ারে দিব তাইলে আমি কয়টা রড লাগবে এটা এখন বের করে ফেলছি ক্র্যাঙ্ক রড এইটুক- দুইটা উপরের লেয়ারে। হ্যাঁ এইটুক ক্লিয়ার কিনা হ্যাঁ আমি বলতেছি হ্যাঁ ক্র্যাঙ্ক রড উপরের লেয়ারে আর মেইন রডটা নিচের লেয়ারে থাকে আচ্ছা, এইটুকু ক্লিয়ার তো রড সংখ্যা বের করা আচ্ছা মেন রডটা আরেকবার বল একটু তাহলে আমি এইটুকু মুছে ফেলতেছি আচ্ছা ধর এক্সাম্পল 2 ম্যাথটাতে এরিয়া অফ স্টিল দেওয়া ছিল মানে ক্যালকুলেশন করে আসছিল 1.87 এখন আমি রড 2 লেয়ারে দিতে চাইতেছি 2 লেয়ারে রড দিলে নিচের লেয়ারে থাকে মেইন রড আর উপরের লেয়ারে থাকে ক্র্যাঙ্ক রড তাহলে ক্র্যাঙ্ক রড নিয়ে আমি 5 সুতা 2টা তো ফার্স্ট টার্গেট হলো আমার এই ক্র্যাঙ্ক রডের ক্ষেত্রফল কত পুরোটা এইটা বের করা এইটা যখন বের করছিলাম এইটা বের করার সূত্র হলো n ইনটু π/4 ইনটু সুতা ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার মানে রডের ডায়া হলো সুতা বাই 8 হয় তাইলে রডের ডায়া যেহেতু সুতা বাই 8 তাইলে আমি বলতেছি ডি স্কয়ার কারণ রড গোলাকার বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল হয় π/4 ডি স্কয়ার তাহলে সুতা বাই 8 স্কয়ার করলাম করলে আমি নিতেছি 2টা ক্র্যাঙ্ক রড তাহলে 2 লিখলাম π/4 সুতা হলো 5 সুতা সুতা চিহ্ন হ্যাশ দিয়ে লিখতে হয় তাহলে 5/8 করলে এইখানে একটা ক্ষেত্রফল আসবে সেইটার ভ্যালু বের হয়েছিল 0.61 তাইলে আমি এখন ক্র্যাঙ্ক রডের অংশটার ক্ষেত্রফল পাইছি কিন্তু মেইন রডের ক্ষেত্রফল জানি না এখন এই মেইন রডের অংশটা আমার বের করার টার্গেট এখন আমি মেইন রডের সংখ্যাও জানি না কয়টা দিব ধরলাম এটা n সংখ্যক n না এটা সুতা ধরলাম 6 সুতা সুতাটা ফিক্সড মেইন রড 6 সুতার অনেক সময় নেওয়া হয় আর ক্র্যাঙ্ক রড 5 সুতা নিলে হয় তো মেইন রড নিতেছি আমি 6 সুতার কিন্তু আমি কয়টা নিব এইটা জানি না তাই আমি লিখলাম nt কিন্তু এখন ক্র্যাঙ্ক রডের আমি ক্ষেত্রফল বের করে ফেলছি এখন রড কয়টা লাগে এইটা বের করার সূত্র হলো এই রকম রড কয়টি লাগবে AST divided by π/4 into সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার এইটা হলো রড কয়টা লাগবে এইটা সূত্র এখন প্রবলেম হয়ে গেছে এই AST এর ভ্যালু তো আমি জানি না এইখানে যে AST এইটা হলো সম্পূর্ণটার জন্য AST অর্থাৎ ক্র্যাঙ্ক রড এরপর আমি যে মানে স্ট্রেট রড বা মেইন রড নিব এইটা সম্পূর্ণটার AST তো সম্পূর্ণটার AST নিলে তো হবে না আমার তো লাগবে মেইন রডের AST
তাইলে আমি যদি ক্র্যাঙ্ক রডের এএসটি জানি আর সম্পূর্ণটার এএসটি জানি, তাহলে দুইটার ভ্যালুকে যদি আমি মাইনাস করি, তাইলে তো আমি পেয়ে যাব মেইন রডের এএসটি। অর্থাৎ 1.87 থেকে এএসটি ভ্যালুটা হবে 1.87 মাইনাস 0.61। 0.61 কিভাবে আসছে এটা এখানে লিখছি, এই যে 2 × π/4 করলে পাওয়া যায় 1.26। তাইলে এইখানে যদি 1.26 বসায়, তারপর এটাকে π/4 ইনটু সুতা, সুতা হলো 6 সুতা নিতেছি, 6 ডিভাইডেড বাই 8 স্কয়ার করি, তাহলে आंसर আসে 2.85। কিন্তু রড কখনো দশমিক সংখ্যায় দেওয়া যায় না, রড দিতে হয় পূর্ণ সংখ্যায়। তাই এই 2.85 দিতে পারবো না, আমাকে লিখতে হবে এই জায়গায় 3। এখন ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই যে এখানে যে এরিয়া অফ স্টিল যে ক্যালকুলেশন করতেছি, এটা কি পুরাটাই টেনসাইল জোনেই থাকবে? হ্যাঁ, পুরোটাই টেনসাইল জোনে এরিয়া অফ স্টিলটা। আচ্ছা বুঝছি। এরপর স্যারের শীট দেখলে বোঝা যাবে 3 ইনটু মানে তিনটা মানে মেইন রড দিতেছি, ওই সূত্রটা দিয়ে বের করে ফেলছে, n ইনটু π/4 ইনটু সুতা ডিভাইডেড বাই 8 স্কয়ার, তারপর দুইটাকে প্লাস করছে, অর্থাৎ মেইন রড প্লাস কেন রড করে টোটাল ক্ষেত্রফল কত এটা বের করছে। এখন ক্লিয়ার স্টিল পার্টটা? হ্যাঁ বুঝছি। তাইলে আমি পরের ধাপে আগে, এখন বাকি অংশ শীট দেখলে বোঝা যাবে। এই শোন 1 মিনিট। হ্যাঁ, এই যে আমরা যে তিনটা রড পাইলাম, তিনটা রডের ক্ষেত্রফল আসে হচ্ছে 1.32, মানে ওটাকে ক্রস করতে হবে, কম হওয়া যাবে না, এটাই শুধু শর্ত না? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। এটা ক্রস করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর বাকি অংশ শীট দেখলে এখন বোঝার কথা। শীটে এটা ভেঙে বোঝায় নাই, তো এটা একটু আমি ভেঙে বুঝাই দিলাম। সেটা তার সরাসরি লিখে ফেলছে, এরিয়া অফ স্টিল কিভাবে তিনটা আসছে এটা বুঝায় নাই। এখন আমার ধাপ, এটা কয় নাম্বার ধাপ ছিল? 4 নাম্বার ধাপ শেষ হয়েছে। এখন আসি 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে চেক শেয়ার, মানে আমার স্টিরাপ লাগবে কিনা, এইটা কালকে লিখছিলাম 5 নম্বর ধাপ। এখন 5 নম্বর ধাপ কিভাবে করব এটা দেখি। এটা কারেক্ট। স্টিরাপ তখনই লাগবে যদি ওয়ার্কিং শিয়ার স্ট্রেস is greater than allowable shear stress হয়, তাহলে মূলত আমার স্টিরাপটা লাগবে। তাইলে আমার এখন টার্গেট হলো ওয়ার্কিং শিয়ার স্ট্রেস বের করা আর অ্যালোয়েবল শিয়ার স্ট্রেস বের করা। এই দুইটা ভ্যালু যদি মধ্যে ওয়ার্কিং শিয়ার স্ট্রেসের ভ্যালু বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাকে স্টিরাপের পার্টে যেতে হবে, আর যদি এইটা বেশি না হয় তাহলে বুঝতে হবে স্টিরাপের পার্টে আমাকে যেতে হবে না। অর্থাৎ এই শর্তটা যদি সঠিক হয় তাহলে আমি স্টিরাপের পার্টে যাব, আর এই শর্তটা যদি সঠিক না হয় তাহলে আমি স্টিরাপের পার্টে যাব না। তাহলে এখন আমি আসি ওয়ার্কিং শিয়ার স্ট্রেস বের করা আর অ্যালোয়েবল শিয়ার স্ট্রেস বের করার পার্ট।
ওয়ার্কিং শেয়ার স্ট্রেস বের করার সূত্র হলো V divided by VD। এইটা কি এটা বলতেছি। V মানে হলো ব্রেড অফ দ্য বিম বা ওয়াইড অফ দ্য বিম, আমি ওয়াইডই লিখি, মানে তার প্রস্থ কতটুকু বিমের। প্রস্থ আমি এজিউম করে নিতেছি, কারণ প্রশ্নে কোনো প্রস্থের ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে আমি বলছিলাম 10 ইঞ্চি ধরলেই হয়, এটা একটা এজিউম ভ্যালু। আর ডি হলো ইফেক্টিভ ডেপথ অফ দ্য বিম, যেটা আগেই আমরা বের করে নিছি। আর ভি প্রবলেম হয়ে গেছে, ভির ভ্যালুটা আমরা বের করি নাই। ভি মানে হলো ম্যাক্সিমাম শেয়ার অফ দ্য বিম, অর্থাৎ বিমের সর্বোচ্চ পীড়নের মানটা আমরা বের করি নাই, তাই এইটা এখন বের করতে হবে আমাদের, কারণ এইখানে আমি ভির ভ্যালুটা জানি না। এইটা বের করার সূত্রটা আমি লিখি, ভি মানে হলো ম্যাক্সিমাম শেয়ার অফ এ বিম, ম্যাক্সিমাম V equal to WL square divided WL divided by 2। W মানে হলো weight of the beam, অর্থাৎ টোটাল। গতকালকে বলছিলাম ইনক্লুডিং যদি সেলফ ওয়েট থাকে তাহলে W এর ভ্যালুটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে, আর এক্সক্লুডিং কথা উল্লেখ থাকলে প্রশ্নে সরাসরি W এর ভ্যালু দেওয়া নাই। প্রশ্নে একটা ভ্যালু দেওয়া আছে, এটা হলো এই ভীমের উপর কতটুকু লোড দেওয়া হইতেছে, ওই ভ্যালুটার সাথে ভীমের ওয়েটটা কত ওইটাকে যদি আমি প্লাস করি তাহলে আমি ডাব্লিউ ভ্যালুটা পাবো। এর মানে হলো লেন্থ কতটুকু, অর্থাৎ আমি যে সাপোর্টটা দিতেছি এই সাপোর্ট থেকে ওই সাপোর্টের আমার লেন্থ কতটুকু, এইটা প্রশ্নে বলা থাকবে যে 10 ফিট বা 20 ফিট এরকম বলে দিবে। এটা সিম্পলি সাপোর্টেড বিম স্প্যান আর কি, এটাকে আমি স্প্যান বলি, এটার উপরে যে জিনিসটা আছে এটা স্প্যান। তো স্প্যানটার লেন্থ কতটুকু এটা প্রশ্নে দেওয়া থাকবে, আর এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাব ম্যাক্সিমাম শেয়ার অফ এ বিম, মানে এই উপরের বি এর ভ্যালু। আর এই বি বলতে বোঝাচ্ছে ওয়াইড অফ দ্য বিম বা ব্রেড অফ দ্য বিম 10 ইঞ্চি যেটা ধরছিলাম, আর ইফেক্টিভ ডেপথ অফ এ বিম যেটা আগে আমরা বের করছি। আচ্ছা এই শোন, যদি এক্সক্লুডিং বা ইনক্লুডিং কোনো ওয়ার্ডই না থাকে তখন কি করব? এক্সক্লুডিং বা ইনক্লুডিং এই জিনিসটা উল্লেখ থাকতে হবে, আর না হলে এটা বুঝে নিতে হবে টোটাল মানে ইনক্লুডিং এ, মানে এটা পুরোটা হিসাব করে দেওয়া হয়েছে। আচ্ছা তাইলে আমি ওয়ার্কিং পার্টটা বের করলাম, এখন আমার বাকি অ্যালোয়েবল পার্টের অংশটা। এরপর ওয়ার্কিং পার্ট যদি অ্যালোয়েবল পার্ট থেকে বেশি হয়ে যায়, মানে এই সাইডের ভ্যালুটা যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার স্টিরাপ লাগবে, এই সাইডের ভ্যালু বেশি হলে। আর এই সাইডের ভ্যালু বেশি হলে বুঝতে হবে আমার স্টিরাপ লাগবে না। Allowable shear stress। allowable shear stress DA লিখতেছি, আগেরটা B ধরছিলাম, A দিয়ে বোঝাচ্ছে কতটুকু আমি অ্যালাউ করতেছি ওর উপর, এইটা VA লিখলাম। এইটার সূত্র হলো 1.1 রুট FC প্রাইম। FC প্রাইম কথাটার মানে কি এটা কালকেই দেখছিলাম, FC প্রাইম মানে হলো প্রশ্নের যে ভ্যালুটা থাকে, অর্থাৎ কংক্রিটের উপর আমার কতটুকু স্ট্রেস আমি অ্যালাউ করতে পারবো, অর্থাৎ অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিট বলাই থাকবে প্রশ্নে সরাসরি FC ইকুয়াল টু 2000 বা যেটাই দেওয়া থাকে প্রশ্নে, এটা 2500 থাকতে পারে 2000ও থাকতে পারে, এটা যে কোনো একটা ভ্যালু থাকবে, এটাকে আমি বলতেছি FC প্রাইম। এইটাকে আমি প্রশ্নের ভ্যালু বসাবো
এইটাকে রুট করে যদি আমি 1.1 দিয়ে গুণ করি তাহলে আমার ভীমের উপর কতটুকু স্ট্রেস এলাও করা যাবে সেইটা আমি বের করে ফেলতে পারবো। এখন আমার এই ভ্যালুটা যদি ওয়ার্কিং যে শিয়ার স্ট্রেস মানে আগের যে ভ্যালুটা বের করছি ওইটা থেকে যদি কম হয়ে যায় তাহলে আমার স্টিরাপ লাগবে, আর ওইটা থেকে যদি এইটা বেশি হয় তাহলে আমার স্টিরাপ লাগবে না। এইটুকু ক্লিয়ার? এরপর স্যারের শীট অনুসারে ধাপ 5-এ আসে। ধাপ আমরা মনে হয় কয় নাম্বার শেষ করছি? 5 নাম্বার ধাপ শেষ করছি। এখন স্যারের শীটের 6 নাম্বার ধাপে লেখা আছে ডিজাইন অফ স্টিরাপস। এই টাইম নাই তো, শেষ হয়ে গেছে, 2 মিনিট আছে। ও তাইলে আবার এন্ড করে আবার স্টার্ট দিই, আরো 2টা ধাপ বাকি আছে এখনো।